আচ্ছা, আজকে আমরা দুইটা বিষয় পড়বো। একটা হচ্ছে শুরুতে ইন্টারনেট সম্পর্কে কিছু জানবো, যে ইন্টারনেট কি জিনিস, এবং এখানে কি কি জিনিস আছে এই জিনিসগুলো জানবো। আর এরপরে হচ্ছে ভাইরাস এবং অ্যান্টিভাইরাস সম্পর্কে জানবো। আমরা আমরা জানি তোমাদের সবারই এ ব্যাপারে ভালো আইডিয়া আছে, তারপরেও কিছু বেসিক জিনিস আর কি তোমাদের সাথে শেয়ার করা। হ্যাঁ, আচ্ছা, শুরুতেই দেখি কি কি আছে আমাদের চ্যাপ্টারের মধ্যে। আমরা শুরুতে হচ্ছে ইন্টারনেট কি এর ডেফিনেশন জানবো, এবং এটার ইভলিউশন কিভাবে হয়েছে শুরু থেকে এ পর্যন্ত আসতে যাত্রাটা কেমন ছিল। এরপরে আমরা ডাব্লিউ যার ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা সম্পর্কে জানবো। আমরা ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য ব্রাউজার ইউজ করি, ব্রাউজারের কাজ কি এটা দেখবো। পরবর্তীতে হচ্ছে ইন্টারনেটের কি কি ব্যবহার আছে ব্যবহার বিধিটা আমরা একটু দেখবো, যে ইন্টারনেট দিয়ে আমরা আসলে এখন বর্তমান সময়ে সবকিছুই করি, সেগুলোই দেখবো আসলে কি কি করা যাচ্ছে। আচ্ছা, শুরুতেই আসি ইন্টারনেট কি। হ্যাঁ, ইন্টারনেট হচ্ছে আমরা সবাই জানি অনেকগুলো নেটওয়ার্কের সমষ্টি, যার মাধ্যমে হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিউটার গুলোকে অল ওভার দ্য ওয়ার্ল্ড কানেক্টেড করা হয়। এটা হচ্ছে ইন্টারনেট। আবার অন্য কথায় বলা যায় হচ্ছে নেটওয়ার্কস অফ নেটওয়ার্ক। ইন্টারনেটকে যদি আমরা আবার অন্যভাবে ডিফাইন করি, বলতে পারি নেটওয়ার্কস অফ নেটওয়ার্ক, যারা হচ্ছে কমন মেকানিজম শেয়ার করে কম্পিউটার গুলোকে অ্যাড্রেস করার জন্য, কম্পিউটার গুলোকে আইডেন্টিফাই করার জন্য। এবং এই যে কমিউনিকেশন করবে, কমিউনিকেশন করতে গিয়ে তারা সেট অফ রুলস এবং সেট অফ যে রেগুলেশন আছে, সেগুলো হচ্ছে সেম সেট অফ রুলস, সেম সেট অফ রেগুলেশন তারা শেয়ার করে। তো এরকম যদি হয় যে নেটওয়ার্কস অফ নেটওয়ার্ক যারা কমন মেকানিজম শেয়ার করতেছে কমিউনিকেট করার জন্য, অ্যাড্রেস করার জন্য, এবং সেম প্রোটোকল তারা শেয়ার করতেছে, তাহলে ওটাকেও আমরা বলবো ইন্টারনেট। আচ্ছা, বেসিক্যালি ইন্টারনেট 1969-এ প্রথম আর কি এর যাত্রা শুরু হয়। ওই সময় যে ইন্টারনেট ছিল তার নাম ছিল অরপানেট, যেটাকে বলা হয় প্রথম ফার্স্ট ওয়ান বলা হয়। এটা মেইনলি চারটা সাইট, 4 সাইটস এর মাধ্যমে আর কি এটা প্রথম কনসিস্ট হয়। এটার ইনিশিয়াল উদ্দেশ্য ছিল হচ্ছে গবেষণার পারপাসে ব্যবহার করা, ইউনিভার্সিটি গুলো তাদের মধ্যে গবেষণার পারপাসে ইনফরমেশন এক্সচেঞ্জ করার জন্য, শেয়ার করার জন্য আর কি ইন্টারনেটের যাত্রা শুরু হয়। পরবর্তীতে 1989-এ ইউএস গভর্নমেন্ট এই যে রেস্ট্রিকশন যেটা ছিল যে ইন্টারনেটটা শুধুমাত্র গবেষণার পারপাসে অর্গানাইজেশন গুলোর মধ্যে থাকবে, রেস্ট্রিকশনটা তুলে নেয় এবং এটাকে কমার্শিয়ালি ইউজ করার জন্য অ্যালাউ করে। এরপর পরবর্তীতে সবাই জানো ইন্টারনেট খুব রেপিডলি এটা গ্রো হয়, রেপিডলি আমাদের দ্বারগোড়ায় চলে আসে। এখন বর্তমানে সারা পৃথিবীর সবই ইন্টারনেটের সাথে কানেক্টেড। এখানে একটা স্মল হিসাব আছে যে প্রায় 30,000-এর মতো নেটওয়ার্ক ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে, যেখানে হচ্ছে 10 মিলিয়ন কম্পিউটার। এটা অনেক আগের হিসাব, বাট এটা এখন অনেক বেশি। 10 মিলিয়ন কম্পিউটারের মতো যারা এই ইন্টারনেটের মধ্যে কানেক্টেড আছে, এবং মোর দ্যান 50 মিলিয়ন কম্পিউটার ইউজার্স ইন মোর দ্যান 150 কান্ট্রিজ কমিউনিকেট উইথ ইচ আদার ইউজিং ইন্টারনেট। তো এটা বোঝাই যাচ্ছে এখন এমন কোনো সিঙ্গেল কান্ট্রি নাই যেটা আমাদের ইন্টারনেটের আওতাভুক্ত নাই। তো আমরা ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো প্রান্তেই আমরা চাইলে কমিউনিকেট করতে পারি। আচ্ছা, এরপর দেখি কি কি বেসিক সার্ভিস আমরা ইন্টারনেট থেকে পাচ্ছি। আচ্ছা, এর বাইরেও আরো অনেক সার্ভিস আছে, বাট বেসিক কি কি সার্ভিস মেইনলি আমরা ইন্টারনেট থেকে নিচ্ছি। একটা হচ্ছে ইলেকট্রনিক মেইল, যেটাকে আমরা ইমেইল বলি। আমরা ইন্টারনেটের মাধ্যমে, এখন আগে আমাদের যে পেপার মেসেজ পাঠানো লাগতো, আমরা কাউকে যদি আমরা একটা মেসেজ পাঠাতাম, আমাদেরকে পেপারে লিখে দেন আমাদেরকে পোস্ট করা লাগতো, যেতে অনেক সময় লাগতো। ওইটা রিপ্লেসমেন্ট আসছে ইলেকট্রনিক মেইল, যেটা ইউজারকে ইন্টারনেটের মাধ্যমে মেসেজ আদান প্রদানের সহযোগিতা এনাবেল করে। সেকেন্ড আসছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেটাকে এফটিপি বলি আমরা। যেটা হয়, আমরা যে ধরো কাউকে একটা ফাইল সেন্ড করি, অথবা কারো কাছ থেকে ফাইল একটা আমি নিয়ে আসি, অথবা তুমি ইন্টারনেট থেকে একটা ফাইল অ্যাক্সেস করো বা ডাউনলোড করো, অথবা তুমি একটা ফাইল ইন্টারনেটে আপলোড করো, সবকিছু হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে। মানে ফাইল রিলেটেড যাই করি না কেন আমরা, সবকিছু হচ্ছে এফটিপি এর আওতাভুক্ত। এরপর হচ্ছে টেলনেট। টেলনেট মানে হচ্ছে ধরো আমি এখানে বসে আমি যদি রিমোট এরিয়াতে একটা অন্য দূরে আছে, আমার কাছে না, এমন কোনো কম্পিউটারকে যদি আমি এখান থেকে অ্যাক্সেস করি, এই সার্ভিসটাকে বলা হয় টেলনেট। ধরো এরকম হতে পারে যে ওই কম্পিউটারে যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যারটা আমার এখান থেকে অ্যাক্সেস করা দরকার, ওই কম্পিউটারে যে ডেটা আছে, ডেটাগুলো আমার এখান থেকে অ্যাক্সেস করা দরকার। তো এই টাইপের যে সুবিধা, এটাকে বলা হয় টেলনেট। আচ্ছা, এবার হচ্ছে ইউজনেট বা নিউজ। তোমরা আমরা এখন হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে নিউজ শেয়ার করে, অথবা একটা গ্রুপ থাকে যেটা এখন যেখানটাতে হচ্ছে যে ব্লগ টাইপের বলো বা এই সোশ্যাল মিডিয়া টাইপ বলো,
যেখানটাতে হচ্ছে আমরা আমাদের ভিউ, আমাদের ওপিনিয়ন, আমাদের ইনফরমেশন গুলো আমরা শেয়ার করতে পারি, এক্সচেঞ্জ করতে পারি। চাইলে ওটার মাধ্যমে আমরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারি, ভিডিও কলের মাধ্যমে কমিউনিকেট করতে পারি, অডিও কলের মাধ্যমে কমিউনিকেট করতে পারি, চাইলে আমরা মেসেজিং করতে পারি। এই সবগুলোই হচ্ছে ইন্টারনেটের সার্ভিস। ইন্টারনেট আমাদের এই সার্ভিস গুলো প্রোভাইড করে থাকে। আচ্ছা, এবার টেলনেটটা আরেকবার বলেন। হ্যাঁ, টেলনেট হচ্ছে মানে রিমোটলি লোকেটেড কোনো ডিভাইসকে যদি আমি এখান থেকে অ্যাক্সেস করি, ধরো তোমার বাসায় একটা কম্পিউটার আছে, তুমি অফিসে আছো, তুমি অফিস থেকে একটা সার্ভিসের মাধ্যমে তুমি বাসার যে কম্পিউটারটা আছে কম্পিউটারটা তুমি ওপেন করাই থাকবে, মানে তুমি ওইটাকে ওখান থেকে লগ ইন করবা, লগ ইন করে ধরো তোমার ওখানে একটা ফাইল আছে, তুমি ফাইলটাকে ওপেন করে তুমি ওই অফিসে বসেই বাসার ওই ফাইলটাকে তুমি এডিট করবা, এই যে সার্ভিসটা, এই সার্ভিসটাকে বলা হচ্ছে টেলনেট। অথবা তোমার বাসার কম্পিউটারে একটা সফটওয়্যার আছে যেটা তোমার এখন ওপেন করা দরকার, বাট তুমি আছো অফিসে, এই টেলনেট সুবিধার মাধ্যমে তুমি বাসায় বসেই ওই সফটওয়্যারটাকে অ্যাক্সেস করতে পারবে। এটা ইন্টারনেটের মাধ্যমে করতে হবে। আচ্ছা, এরপরে এখানে ইলাবোরেটলি এখন ডিসক্রাইব করা আছে ইলেকট্রনিক মেইল কি, যেটা আমরা ইমেইল, যেটা ইমেইলের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক মেইল। এটা হচ্ছে পেপার মেইলের থেকে খুবই ফাস্টার হয়। এখানটাতে যেমন আমরা যেমন টেলিফোন যদি বলি, আমরা যদি টেলিফোনের মাধ্যমে মেসেজ আদান প্রদান করতে চাই, সেখানটাতে হচ্ছে পার্সনকে হচ্ছে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হয়, দুইজনকেই দুই সাইডই অ্যাভেলেবেল থাকতে হয়। আবার কিন্তু এখানটাতে হচ্ছে আমরা যদি ইমেইল করতে চাই, ইমেইলে হচ্ছে আমাদের এই ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হয় না দুই এন্ডেই। আমি চাইলে এখন একটা মেইল করে দিলাম, ওই এন্ডে যে আছে সে তার যখন সুবিধা সে তখন এটাকে অ্যাক্সেস করতে পারবে। এবং ইলেকট্রনিক মেইল যেটা হয়, আমি চাইলে এটাকে সেভ করে রাখতে পারবো সিস্টেমে, এবং আমার যখন পরবর্তীতে আমার দরকার পড়বে আমি এটাকে আবার ওপেন করতে পারবো, আমার মতো করে আমি এটাকে আবার ইজিলি কাস্টমাইজ করতে পারবো। তো এটা হচ্ছে ইলেকট্রনিক মেইলের সুবিধা, যেটা আমরা ইন্টারনেট থেকে পাচ্ছি, এটা ইন্টারনেটের সার্ভিস। আচ্ছা, এবার হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। বেসিক্যালি এটা ফাইল রিলেটেড সকল কাজ। তো নরমালি দুই ধরনের কাজ হয়। এরকম হতে পারে যে ধরো রিমোট কোন একটা সার্ভারে একটা ডেটা আছে বা একটা ফাইল আছে, ওই ফাইলটা হচ্ছে আমার এখন দরকার। তো আমরা যেটাকে ডাউনলোড বলি, ডাউনলোড মানে হচ্ছে ওই সার্ভার থেকে একটা ফাইল আমার নিজের কম্পিউটারে চলে আসা, এটাকে আমরা বলতেছি ডাউনলোড। আর হচ্ছে আপলোড। আপলোড মানে হচ্ছে আমার কম্পিউটারে একটা ফাইল আছে, এটাকে যদি আমি রিমোট কোন একটা কম্পিউটারে বা রিমোট কোন একটা সার্ভারে আমি মুভ করাই, এই এই সার্ভিসটাকে বলা হচ্ছে আপলোডিং। দুইটাই আসলে ফাইল মুভ করা, ওই সিস্টেম থেকে আমার সিস্টেমে চলে আসা, যেটাকে আমরা ডাউনলোড বলি, আর আমার সিস্টেম থেকে ওই সিস্টেমে চলে যাওয়া, যেটাকে আমরা আপলোডিং বলি। তো ফাইল ট্রান্সফার প্রোটোকলের মধ্যে বেসিক্যালি দুইটা কাজ হয়, আপলোডিং হয় এবং ডাউনলোডিং হয়। আর এই যে মানে সাইট গুলো থাকে, যে সাইট গুলো আমরা খুব সহজে অ্যাক্সেস করতে পারি, এদেরকে পাবলিক সাইট বলা হয়, এগুলো পাবলিকলি অ্যাক্সেসেবল থাকে। আচ্ছা, তো এটা হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেটা এই প্রোটোকল মানেই তো রুলস, হ্যাঁ সেট অফ রুলস। তো এখানটাতে রুলস এবং রেগুলেশন গুলো থাকবে, কিভাবে ডাউনলোড করা যাবে, কিভাবে আপলোড করা যাবে, কারা ডাউনলোড করতে পারবে, কারা আপলোড করতে স্যার পারবে। আপনার ভয়েসটা আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, বলছি যে এই এফটিপির মাধ্যমে হচ্ছে এখানে এই রুলস গুলো, রেগুলেশন গুলো ডিফাইন করা থাকে, কোন ইউজার গুলো হচ্ছে এখান থেকে মানে ওই সার্ভার থেকে ফাইল ডাউনলোড করতে পারবে বা ওই সার্ভারে কে ফাইল আপলোড করতে পারবে। ধরো তুমি ইউটিউবে ফাইল একটা আপলোড করবা, হ্যাঁ এখন তোমার যদি অ্যাকাউন্ট না থাকে, তুমি কি ইউটিউবে ফাইল আপলোড করতে পারবা? ইউটিউবে ফাইল তুমি আপলোড করতে পারবা না। আবার স্লাইড শেয়ার নামে একটা ওয়েবসাইট আছে, তোমরা দেখবা ওখানটাতে প্রচুর পরিমাণে স্লাইড পাওয়া যায় বিভিন্ন কিছুর। তুমি যদি ওখান থেকে ডাউনলোড করতে চাও, তোমাকে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর তুমি ডাউনলোড করতে পারবা। তো এগুলোই হচ্ছে প্রোটোকল, মানে আগেই এই রুলস এর মধ্যে বলে দেয়া আছে যে এখান থেকে একটা ফাইল যদি কেউ অ্যাক্সেস করতে চায়, ডাউনলোড করতে চায় বা আপলোড করতে চায়, তাহলে তাকে এই রুলস গুলো ফলো করতে হবে। তো এফটিপির মধ্যে হচ্ছে এই রুলস গুলো থাকে, যখন কোনো একটা সিস্টেম কোন একটা ফাইল নিয়ে কাজ করবে তখন এই এফটিপির মধ্যে সেই রুলস গুলো দেয়া থাকবে। এবার যে টেলনেট, যেটা বললাম, টেলনেট হচ্ছে একটা সার্ভিস যার মাধ্যমে রিমোটলি লোকেটেড যে কম্পিউটার আছে কম্পিউটারকে আমরা অ্যাক্সেস করতে পারবো। আমরা কেন এই কাজগুলো করি, যে আমি যদি রিমোট কম্পিউটারের পাওয়ারটাকে আমরা ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। রিমোট কম্পিউটারে অবস্থিত কোনো সফটওয়্যারকে যদি আমি ইউজ করতে চাই, সেক্ষেত্রে করতে পারি এই টেলনেটিং। যদি আমি ওই কম্পিউটার রিমোটলি অবস্থিত যে কম্পিউটার আছে সেখানে যদি কোনো ডেটাবেস থাকে, যদি কোনো আর্কাইভ থাকে, যে ডেটাবেস বা আর্কাইভকে আমি অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে দরকার হতে পারে। এবং হচ্ছে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যদি আমি লগ ইন করতে চাই, যে আমি ফিজিক্যালি ওই কম্পিউটারের সামনে প্রেজেন্ট না থেকে আমি এখান থেকেই লগ ইন করবো, লগ ইন করে আমি ভিতরের যে কাজ আছে সেগুলো আমি করব। এই সুবিধাগুলো প্রোভাইড করে হচ্ছে টেলনেটিং। লাস্টে হচ্ছে ইউজনেট নিউজ, যেটা আমি একটু আগে বলেছি, যেখানে হচ্ছে এখানে একটা গ্রুপ থাকবে। গ্রুপ মানে হচ্ছে ইন্টারনেটের একটা গ্রুপ থাকবে, যেটাকে নিউজ গ্রুপ বলা হয়। এটার এখন বর্তমান নাম ধরো ব্লগিং বলে,
আবার সোশ্যাল মিডিয়া বলে, যেখানটা হচ্ছে একটা গ্রুপ কানেক্টেড থাকবে এবং ওই গ্রুপ তাদের মধ্যে ভার্চুয়ালি তোমার হচ্ছে ইনফরমেশন গুলো আদান প্রদান করতে পারবে, একজন একজনের মেসেজ পোস্টেড মেসেজ পড়তে পারবে, চাইলে সেই মেসেজের ওখানে সে তার ভিউ যদি থাকে, তার যদি কোনো কমেন্টস থাকে সেই কমেন্টস গুলো দিতে পারবে। এই সার্ভিসটাকে বলা হচ্ছে ইউজনেট নিউজ। আচ্ছা, এগুলা গেল হচ্ছে ইন্টারনেটের বেসিক সার্ভিস গুলো। এরপরে আসি আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যার সংক্ষেপ হচ্ছে WWW, এটাকে আবার W3ও বলা হয়। আচ্ছা, তো এই WWW যেটা, এটাকে বলা হয় কমনলি, এটাকে ওয়েব বলা হয়, কমনলি বলা হয় ওয়েব। তো এই ওয়েবে কি হয়, এখানটাতে হচ্ছে তোমার ডকুমেন্টস গুলো থাকে এবং যে ডকুমেন্টস এবং যে রিসোর্স গুলো আছে এগুলোকে আইডেন্টিফাই করা একটা ইউআরএল দ্বারা। ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এইটা হচ্ছে ইউআরএল এর ফুল ফর্ম। আমরা এই ইউআরএল এর মাধ্যমে ওই যে ডকুমেন্টস গুলো আছে, ডকুমেন্টস গুলোকে, যেমন আমি যদি আমাদের সিভাসুর কোন একটা ডকুমেন্টস কে আমি যদি অ্যাক্সেস করতে চাই, ধরো এখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, যদি আমি অ্যাক্সেস করতে চাই, ওটার একটা ইউআরএল থাকে। ওই ইউআরএলটা দিয়ে যদি আমি ব্রাউজারে সার্চ করি, সার্চ করলে হচ্ছে আমি ওই ইউআরএল এর যে ডকুমেন্টসটা আছে, ডকুমেন্টসটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। আমি যদি কোনো ওয়েব পেজ অ্যাক্সেস করতে চাই, তার একটা ইউআরএল থাকবে, সেই ইউআরএলটা, যেটাকে অ্যাড্রেসও বলো তোমরা, অ্যাড্রেস অথবা ইউআরএল, সেই ইউআরএলটা দিয়ে আমি সহজে ওই ওয়েব পেজটাকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, এবং এই যে রিসোর্স গুলো আছে বা ডকুমেন্টস গুলো আছে, এরা পরস্পর ইন্টারলিংক থাকে, কানেক্টেড থাকে হাইপার টেক্সটের মাধ্যমে। হাইপার টেক্সট হচ্ছে একটা সার্ভিস যেটার মাধ্যমে হচ্ছে এই মানে তোমার এই যে ইনফরমেশন গুলো একে অপরের সাথে কানেক্টেড থাকে। আচ্ছা, এখন এই যে হাইপার টেক্সট যে ডকুমেন্টস গুলো আছে যেগুলো ইন্টারনেটে থাকে, এদেরকে আবার বলা হয় ওয়েব পেজ। আমরা যেটাকে ওয়েব পেজ বলি, এটাকে আবার হাইপার টেক্সট ডকুমেন্টও বলা হয়। মানে এখানে হাইপার টেক্সট মানে হচ্ছে লিংকিং, মানে একটা লিংক, একটা ডকুমেন্টস এর সাথে আর একটা ডকুমেন্টস আবার লিংকিং থাকবে, সেটাকে বলতেছি আমরা হাইপার টেক্সট। আচ্ছা, আর এই ওয়েব পেজ গুলো একটা স্পেশাল ল্যাঙ্গুয়েজ দিয়ে ক্রিয়েট করা হয়, তোমরা সবাই জানো, যেটাকে আমরা HTML বলি। HTML এর ফুল ফর্ম তোমাদের জানা আছে, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে আমরা দেখা যাবে যে তুমি ধরো একটা ওয়েবসাইট অ্যাক্সেস করতেছো, তোমরা বাসায় ট্রাই করবে, যাদের কম্পিউটার আছে, কন্ট্রোল ইউ দিলে ইয়া সোর্স কোড দেখা যায়। তুমি যদি কন্ট্রোল এবং ইউ, ধরো তুমি একটা ওয়েব পেজে আসো, কন্ট্রোল এবং ইউ যদি তুমি প্রেস করো, তাহলে তুমি সোর্স কোডটা দেখতে পাবে। ওই যে তোমার ওয়েব পেজটা ডিজাইন করার জন্য যে সোর্স কোড আছে, ওই সোর্স কোডটা তুমি দেখতে পাবে। এখন যেটা হয়, ধরো একটা ওয়েব পেজ ডিজাইন করা আছে PHP তে, অথবা ধরো একটা ওয়েবসাইট ডিজাইন করা আছে অন্য আরেকটা ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ, ধরো C# ডিজাইন করা আছে। এখন তুমি যে ল্যাঙ্গুয়েজে ডিজাইন করা থাকুক না কেন, তুমি যখন ইন্টারনেটে ওই ফাইলটাকে, ওই ওয়েব পেজটাকে অ্যাক্সেস করবা, তখন তুমি যদি কন্ট্রোল ইউ দাও, দেখবা যে ওইটার শুরুতে লেখা আছে HTML। মানে যে ফর্মেই তোমার, যে ল্যাঙ্গুয়েজেই ওই ওয়েব পেজটা ডিজাইন করা হোক না কেন, যখন তুমি এই www দিয়ে যখন তুমি এটাকে অ্যাক্সেস করবা, ওটা অটোমেটিক্যালি HTML এ কনভার্ট হয়ে যাবে। যখনই HTML এ কনভার্ট হয়ে যাবে, হাইপারটেক্সটে যখন কনভার্ট হয়ে যাবে, তখনই কেবলমাত্র এটা ভিজিবল হবে। তো এইটা হচ্ছে আমাদের যে ব্রাউজার থাকে, ব্রাউজারের কাজ হচ্ছে ওই ইনফরমেশন গুলোকে HTML এ কনভার্ট করে ফেলা। আমরা যে ল্যাঙ্গুয়েজই ওয়েবসাইট ডিজাইন করি না কেন, ওটা লাস্টলি আমাদের সামনে ভিউ হয় HTML এ। আচ্ছা, এখন এই যে WWW আছে, এটা হচ্ছে তোমার একটা মডেল ইউজ করে, যেটাকে বলা হয় ক্লায়েন্ট সার্ভার মডেল। ক্লায়েন্ট সার্ভার আমরা সহজেই বুঝি, ক্লায়েন্ট মানে হচ্ছে যে ইনফরমেশন গুলো অ্যাক্সেস করে, আর সার্ভার মানে হচ্ছে যার কাছে ইনফরমেশন গুলো স্টোর করা থাকে। তো এই ক্লায়েন্ট সার্ভার মডেলটা ইউজ করে, এবং এখানে একটা প্রোটোকল ইউজ করা হয়, যে প্রোটোকলটার নাম হচ্ছে HTTP। দেখবা তোমরা যখন কোনো ইউআরএল লেখো, www সামথিং, ধরো www.cbosu.ac.bd, দেখবা অটোমেটিক্যালি তার সামনে HTTP এর একটা টার্ম চলে আসে। তার মানে হচ্ছে এই ওয়েবসাইট গুলো এই প্রোটোকলটা ইউজ করতেছে, HTTP প্রোটোকলটা ইউজ করতেছে। আচ্ছা, তো এই www ক্লায়েন্ট সার্ভার মডেলটা ইউজ করে, সাথে সাথে হচ্ছে একটা প্রোটোকল ইউজ করে, যেটার নাম হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। মানে এই যে হাইপারটেক্সট গুলো আছে, ডকুমেন্টস গুলো আছে, ওয়েব পেজ গুলো আছে, এইগুলো তুমি যদি ডাউনলোড করতে চাও, এইগুলো তুমি যদি ভিউ করতে চাও, তাহলে একটা রুলস এবং রেগুলেশন আছে, ওইগুলো থাকবে তোমার এই HTTP প্রোটোকলের মধ্যে। আচ্ছা, এখন আমি একটু আগে বললাম যে এটা ক্লায়েন্ট এবং সার্ভার মডেল ইউজ করে, তো আমি কিভাবে বুঝবো কোনটা ক্লায়েন্ট এবং কোনটা সার্ভার? তো তোমার যে কম্পিউটারের মধ্যে এই HTTP প্রোটোকলটা ইনস্টল করা থাকবে, ওইটাকে বলবো আমরা সার্ভার, ওয়েব সার্ভার অথবা সার্ভার কম্পিউটার। আর যারা হচ্ছে ওই ওয়েব সার্ভারটাকে অ্যাক্সেস করবে, ওদেরকে বলা হবে ওয়েব ক্লায়েন্ট। দুইটা, একটা হলো ওয়েব ক্লায়েন্ট, একটা হচ্ছে ওয়েব সার্ভার। তো স্যার যে, আরেকবার বলেন। আচ্ছা, এখন মানে দুইটা টার্ম এখানে, একটা হচ্ছে ক্লায়েন্ট, একটা হচ্ছে সার্ভার। ওয়েব ক্লায়েন্ট এবং ওয়েব সার্ভার। তো ওয়েব সার্ভার মানে হচ্ছে যে কম্পিউটারের মধ্যে HTTP প্রোটোকলটা ইনস্টল করা থাকবে,
ওই কম্পিউটারটাকে আমরা বলবো ওয়েব সার্ভার, মানে ওইখানটাতে আমার এই ওয়েবসাইটটা ইনস্টল করা আছে, তো ওইটাকে আমরা ওয়েব সার্ভার বলতেছি। আর ওয়েব ক্লায়েন্ট মানে হচ্ছে যারা ওই ওয়েব সার্ভারটাকে যারা অ্যাক্সেস করবে তাদেরকে বলা হচ্ছে ওয়েব ক্লায়েন্ট। এখন ধরো আমাদের যে সিভাসুর ওয়েবসাইটটা যে কম্পিউটারে ইনস্টল করা আছে বা যে কম্পিউটারে লাইভ রাখা আছে ওইটাকে বলতেছি আমরা ওয়েব সার্ভার। আর আমি এখান থেকে যদি www.sivasu.ac.bd দিয়ে ওই সার্ভারটাকে অ্যাক্সেস করি দেন আমরা হচ্ছে ওয়েব ক্লায়েন্ট। বুঝছি কিনা? আচ্ছা, এবার এই যে কনসেপ্ট যেটা যে ইনফরমেশন গুলো হচ্ছে হাইপারটেক্সটের মাধ্যমে স্টোর করা, এবং এই হাইপারটেক্সট ডকুমেন্ট গুলো আবার হচ্ছে একে অপরের সাথে কানেক্টেড থাকে। যেমন তুমি খেয়াল করবা, যখন ধরো আমাদের যে ভার্সিটির ওয়েবসাইট আছে, আমরা যখন হোমের মধ্যে থাকি, হোম পেজে যখন থাকি, ওখানে গিয়ে আবার দেখা যায় লেখা আছে ফ্যাকাল্টি, ফ্যাকাল্টিতে ক্লিক করলে আবার আরেকটা পেজে চলে যায়। আবার ওই ফ্যাকাল্টির পেজে গিয়ে যদি আমি ফ্যাকাল্টি মেম্বারে ক্লিক করি তাহলে দেখা যায় যে ওই ফ্যাকাল্টির সকল মেম্বার দেখাচ্ছে। অথবা আমি যদি ডিপার্টমেন্টে ক্লিক করি তাহলে ডিপার্টমেন্টের আন্ডারে যা যা আছে সবকিছু দেখাচ্ছে। তার মানে দেখা যাচ্ছে এরকম যে এটা একটা হায়ারার্কির মতো। প্রথম হচ্ছে একটা পেজ, তার সাথে আবার অনেকগুলো পেজ কানেক্টেড থাকে, ওই পেজগুলোর সাথে আবার বাকি অনেকগুলো পেজ কানেক্টেড থাকে। তো এই হাইপারটেক্সট ডকুমেন্ট যেগুলো আছে এগুলো হচ্ছে লিংকের মাধ্যমে কানেক্টেড থাকে। আর এই লিংকের কাজ হচ্ছে এক ডকুমেন্টের সাথে আর এক ডকুমেন্টকে কানেক্ট করা, আর এক ডকুমেন্ট হচ্ছে কানেক্টেড থাকা। তো এই হলো মোটামুটি ডাব্লিউ আর কি, যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটা আমরা বলতেছি এটা হচ্ছে এভাবে কাজ করে। যে এখানে ওয়েব ইনফরমেশন গুলো নরমালি ধরো আমরা যদি ইয়ার কথা বলি, যে ওয়ার্ড ফাইল বলি, ওখানটাতে ধরো আমরা ইনফরমেশন গুলো টাইপ করে লিখতেছি। তুমি যদি পাওয়ার পয়েন্টের কথা বলো, পাওয়ার পয়েন্ট আমরা নরমালি টাইপ করে লিখতেছি। বাট যখন আমরা ওয়েব পেজে কোনো ইনফরমেশন, কোনো একটা প্যাসেজ, কোনো একটা প্যারাগ্রাফ লিখবো, ওখানে তো নরমালি লেখা যায় না। তুমি যদি একটা হেডলাইন লিখতে চাও, হেডলাইনের জন্য একটা কমান্ড আছে। তুমি যদি একটা ইমেজ ইনসার্ট করতে চাও, ইমেজ রাখতে চাও, ইমেজের জন্য একটা ট্যাগ বলো বা একটা কমান্ড বলো, কমান্ড আছে। এই যে এই যে সিস্টেমটা, যে সিস্টেমের মাধ্যমে আমরা এই ইনফরমেশন গুলো রাখতেছি বা শো করাচ্ছি, এইটা কি বলা হয়? হাইপার টেক্সট। যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, যেমন দেখো এই হলো ধরো কিছু ইনফরমেশন, ধরো একটা ওয়েবসাইটে এই তথ্যটা আছে, হ্যাঁ। এখন এখানে দেখো এই যে নিচে যে লেখা আছে যে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং, এইখানে এটার সাথে আবার লিংক করা আছে। আমি যদি এইটাই ক্লিক করি তাহলে অন্য আরেকটা পেজে চলে যাবে। আবার নিচে যে মাল্টিমিডিয়া সিস্টেম রিসার্চ ইন ল্যাবরেটরি অফ প্যানাসোনিক, এটার সাথেও লিংক আপ করা আছে। আমি যদি এখানটায় ক্লিক করি তাহলে অন্য আরেকটা পেজে চলে যাবে। এরকম করে আর কি, যে একটা পেজের সাথে আরেকটা পেজ কানেক্টেড থাকে এই হাইপারটেক্সট ডকুমেন্টের মধ্যে। আচ্ছা, এরপর আসি www ব্রাউজার, আমরা যেটাকে ওয়েব ব্রাউজার বলি, যে ব্রাউজারের মাধ্যমে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করি। ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার যেটা হচ্ছে ক্লায়েন্ট, যে ওয়েব ক্লায়েন্ট যেটা আছে, ওয়েব ক্লায়েন্ট কম্পিউটার, মানে ক্লায়েন্টের যে কম্পিউটার আছে, ক্লায়েন্টের কম্পিউটারে ওই সফটওয়্যারটা ইনস্টল করা থাকবে। এবং এটা মেইনলি হচ্ছে কি কি তোমাকে সার্ভিস প্রোভাইড করবে। প্রথম হচ্ছে যে আমি ইউজার, আমার কাছে যদি কোনো একটা ওয়েবসাইটের যদি ইউআরএল আমার কাছে থাকে, আমি সেই ইউআরএলটাকে যদি আমি অ্যাড্রেস আকারে দেই, দেন ওই ইউআরএল এ যে ডকুমেন্টসটা আছে বা ইউআরএল এ যে ইনফরমেশনটা আছে সেটা আমি খুব সহজে ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, এবং হচ্ছে এই যে আমি ব্রাউজারের মাধ্যমে আমি যে এই ইনফরমেশনটাকে অ্যাক্সেস করি, এটার জন্য আমাকে লগ ইন করতেও হয় না, আবার লগ আউট করারও দরকার পড়ে না। লগ ইন বা লগ আউট ছাড়াই আমি এই ইনফরমেশন গুলোকে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, এছাড়া কি কি সুবিধা দেয়? ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা ডাউনলোড করতে পারি। ধরো তুমি একটা ফাইল ডাউনলোড করবা, তুমি একটা মুভি ডাউনলোড করবা, তুমি একটা সং ডাউনলোড করবা, সেটা আমরা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড করতে পারি। এরপর তুমি যদি চাও যে তোমার এই সাইটটা খুবই পছন্দের, তুমি এই সাইটটাকে বুকমার্ক করে রাখবা, বা তুমি এর আগে যত যে যে জায়গাগুলো তুমি যে যে সাইটগুলো তুমি অ্যাক্সেস করছো তার হিস্ট্রি রাখা, তুমি যে যে পাসওয়ার্ড দিছো পাসওয়ার্ড গুলো সেভ করে রাখা, এই সব কাজগুলো এখন হচ্ছে ওয়েব ব্রাউজারের মাধ্যমে করা যায়। আচ্ছা, এরপরে তাহলে কি কি কাজে আমরা ইন্টারনেট ব্যবহার করি? তোমরা সবাই জানো যে অনলাইন কমিউনিকেশন করার জন্য আমরা ব্যবহার করি। সফটওয়্যার শেয়ারিং, যদি আমরা যেমন আমরা এখন ধরো নরমাল হচ্ছে একটা হলো মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করতে হলে কি করতে হয়? আমার এই সিস্টেমে সফটওয়্যারটা ইনস্টল করতে হয়, দেন আমি ওটার মাধ্যমে হচ্ছে কাজ করি। আর তোমরা এখন গুগল ডকের নাম শুনছো না? গুগল ডক, যেখানটাতে হচ্ছে এই ওখানে মানে ওয়ার্ড ফাইলের যে কাজ, সেম কাজটা গুগল ডকে করা যায়। এবার ওখানে আবার এরকম গুগলে এরকম পাওয়ার পয়েন্ট আছে, তুমি চাইলে সেখানে পাওয়ার পয়েন্ট তৈরি করতে পারবে। মানে এই সফটওয়্যারটা হচ্ছে সবাই সব জায়গা থেকেই অ্যাক্সেস করতে পারবে, মানে একটা সফটওয়্যার কি সবাই শেয়ার করতে পারবে। তারপর ধরো আমি যদি এই সিস্টেমে ফাইল রাখতে চাই তাহলে আমার এই হার্ড ডিস্কে ফাইল রাখতে হবে, বাট তোমাদেরকে
গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভে তোমরা চাইলে ফাইল অ্যাক্সেস করতে পারো, ফাইল রাখতে পারো। তো এইগুলো হচ্ছে সফটওয়্যার শেয়ারিং করা যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। তারপর তুমি যদি চাও যে কোনো একটা টপিকস আছে, যে টপিকসটা তোমরা এক্সচেঞ্জ করবা ইন্টারনেটের মাধ্যমে, সেটা করা যাচ্ছে। তুমি যদি কোনো ইনফরমেশন পোস্ট করতে চাও সেটা করা যাবে। তুমি যদি প্রোডাক্টের প্রমোশন করতে চাও, প্রমোশন বলতে ধরো তুমি সোশ্যাল মিডিয়ায় হতে পারে, তোমার নিজের একটা ওয়েবসাইট থাকতে পারে যেটার মাধ্যমে তুমি তোমার প্রোডাক্টের প্রমোশন করবে, সেটা করতে পারো। ফিডব্যাক যদি নিতে চাও প্রোডাক্টে, সেটাও নেওয়া যায়। তুমি একটা ধরো ফিডব্যাক নেওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারো, অথবা একটা ফর্ম তৈরি করতে পারো, সেই ফর্মের মাধ্যমে তুমি নিতে পারো। অথবা যে রেটিং এর কথা বলো, রেটিং নিতে পারো তুমি। তারপর কাস্টমারকে সাপোর্ট দিতে চাইলে সেটা তুমি দিতে পারো অনলাইনের মাধ্যমে। তারপর অনলাইন জার্নাল আছে, ম্যাগাজিন আছে, নিউজ পেপার আছে, যেগুলো আমরা অনলাইনে অ্যাক্সেস করতে পারি। অনলাইন শপিং আছে, তুমি যদি শপিং করতে চাও সেটাও করা যাবে। তারপর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মানে ভিডিও কনফারেন্সিং, যেটা তুমি চাইলে, আমরা যেটা এখন করতেছি, আমরা বিভিন্ন জায়গায় এক একজন অবস্থিত, বাট আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একজন একজনটা দেখতে পাচ্ছি, এবং আমরা এখানে চাইলে অনলাইন ক্লাসও করতে পারছি। এই সবগুলোই হচ্ছে ইন্টারনেটের ব্যবহার। ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা, তাহলে ইন্টারনেট নিয়ে যে আমাদের চ্যাপ্টার যেটা ছিল সেটা মোটামুটি এখানে শেষ। এরপর আমরা হচ্ছে আমাদের নেক্সট যে স্লাইড আছে ভাইরাস এবং অ্যান্টিভাইরাস, ওইটা নিয়ে দেখবো। এটাও খুব একটা ছোট স্লাইড, অল্প দিয়ে আমাদের শেষ হয়ে যাবে আর কি। আচ্ছা, তাহলে আমি ওই স্লাইডটাই মুভ করি। হ্যাঁ বলো। স্যার স্যার আমাদের এফটিপি যে সার্ভিসটা আছে, হ্যাঁ স্যার মনে করো আমি যে ব্রডব্যান্ডের কানেকশন ইউজ করি, ওরা স্যার কিছু এফটিপি প্রোভাইড করে। হ্যাঁ, তো ওই এফটিপি গুলো স্যার আমি আমার এরিয়ার বাইরে ইউজ করতে পারবো না তুমি ধরো ওই যে এটাকে এটা অন কাইন্ড অফ, এটাকে বলে যে দেখবা তুমি যখন ইউআরএল টাইপ করো লেখা থাকে লোকাল হোস্ট, খেয়াল করছো তুমি? তুমি যখন উপরে একটা ওই যে আইপি অ্যাড্রেস দাও না, ওদের যখন এফটিপি টা অ্যাক্সেস করো, তখন অ্যাড্রেসের উপরে দেখো লেখা থাকে লোকাল হোস্ট, তারপর ডাবল স্লাইস দিয়ে একটা আইপি অ্যাড্রেস লেখা থাকে। তো লোকাল হোস্ট মানেই হচ্ছে তুমি যদি ওই এফটিপি সার্ভারটা অ্যাক্সেস করতে চাও, তাহলে ওদের যে ব্রডব্যান্ড কানেকশন আছে, ওই ব্রডব্যান্ড কানেকশনের যে কোনো একজন ইউজারে ওইটা অ্যাক্সেস করতে পারবে। বাট ওই ব্রডব্যান্ড কানেকশনের বাইরে কেউ ওটাকে আর অ্যাক্সেস করতে পারবে না, কারণ ওটা হলো ওদের লোকাল হোস্টে আছে, এবং ওই লোকাল হোস্টের ডোমেইন যাদের যাদের কাছে আছে শুধুমাত্র তারাই ওই ফাইলগুলোকে ডাউনলোড করতে পারবে, এবং ওটার স্পিড অনেক বেশি থাকে। বাট তোমার ওই ইন্টারনেটের বাইরে, ওই ব্রডব্যান্ডের বাইরে অন্য কেউ যদি অ্যাক্সেস করতে চায়, তখন ওইটাকে আর অ্যাক্সেস করতে পারবে না। বাট এফটিপি মানেই হচ্ছে এইটা, মানে এক সিস্টেমের ফাইল, মানে একটা কম্পিউটারের ফাইল আর একটা কম্পিউটারে মুভ করানো, এটা কি বলা হচ্ছে এফটিপি, মানে ফাইল ট্রান্সফার। বুঝছো কিনা? স্যার আমাদের ক্যাম্পাসের এফটিপি সার্ভার আছে না স্যার? না, এফটিপি সার্ভার আমাদের নাই। মানে এফটিপি মানেই হচ্ছে, ধরো তুমি যদি আমাদের এখান থেকে একটা পিডিএফ ডাউনলোড করো, তুমি আমাদের ওয়েবসাইট থেকে যদি তুমি একটা পিডিএফ ডাউনলোড করো, এই পিডিএফ ডাউনলোড করা ওটাও কিন্তু তোমার অন কাইন্ড অফ এফটিপি এর মধ্যে পড়বে। আমার কথা বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার আমরা হচ্ছে আমাদের পরবর্তী স্লাইড যেটা আছে, আচ্ছা এরপরে আমরা শিখবো হচ্ছে কম্পিউটারের ভাইরাস কি কি আছে এবং অ্যান্টিভাইরাস কি, কিভাবে কাজ করে। আচ্ছা, ভাইরাস কি আমরা সবাই তো জানি নাকি? আচ্ছা, এখানে আমরা কি কি শিখবো হচ্ছে ভাইরাস কি, কি কাজ করে, কিভাবে ভাইরাস আসলো, কেন মানুষ ভাইরাস ক্রিয়েট করে, ভাইরাস কিভাবে ছড়ায় যায়, ভাইরাসের কি কি সাইন আছে, আমি কিভাবে বুঝবো আমার কম্পিউটার ভাইরাস দ্বারা এফেক্টেড, কত ধরনের ভাইরাস আছে, এবং অ্যান্টিভাইরাস কি, কিভাবে অ্যান্টিভাইরাস কাজ করে, আমি যদি আমার সিস্টেমকে অ্যান্টিভাইরাস থেকে প্রোটেক্ট করতে চাই, দেন আমি কিভাবে প্রোটেক্ট করতে পারবো। আচ্ছা, তো শুরুতেই আসি কিভাবে মানে অ্যান্টিভাইরাস, কম্পিউটার ভাইরাস কি, তার ডেফিনেশনটা কি। ভাইরাস হচ্ছে এক ধরনের সফটওয়্যার, মানে আমরা যেরকম হিউম্যান ভাইরাসের কথা বলি, ভাইরাস মানে হচ্ছে ধরো ব্যাকটেরিয়া বলি বা ভাইরাস বলি, যেগুলো হচ্ছে ধরো আরএনএ ডিএনএ দ্বারা তৈরি থাকে, তেমনি এখানে এটা কিন্তু আরএনএ ডিএনএ দ্বারা তৈরি থাকবে না। এখানে কম্পিউটার ভাইরাস মানে হচ্ছে একটা সফটওয়্যার, এটাও কোনো না কোনো মানুষ তৈরি করছে, কোনো না কোনো মানুষ তৈরি করছে কোডিং এর মাধ্যমে, কোনো না কোনো মানুষ এই ভাইরাসটাকে তৈরি করছে। তো ভাইরাস হলো একটা স্মল কম্পিউটার অথবা কোড, যেটার কাজ হচ্ছে কোনো ডেটাকে ড্যামেজ করা অথবা সফটওয়্যারকে ড্যামেজ করা, এটা হচ্ছে ওই ভাইরাসের কাজ। আচ্ছা, তো যখন জিজ্ঞেস করবে ভাইরাস কি, তখন বলবো ভাইরাস হচ্ছে একটা স্মল সফটওয়্যার অথবা কোড, যার কাজ হচ্ছে ডেটার ক্ষতি সাধন করা অথবা সফটওয়্যারের ক্ষতি সাধন করা। আচ্ছা, তো এখন এই ভাইরাসগুলো আসলে কি কি কাজ করে? ভাইরাসগুলোর কাজ হচ্ছে তোমার সিস্টেম যেটা আছে, সিস্টেমের কন্ট্রোলটা নিয়ে নেয়।
যখনই তোমার ধরো এরকম কিছু ভাইরাস থাকে, এই সিস্টেমে এন্টার করার সাথে সাথেই সিস্টেমের কন্ট্রোল নিয়ে নেয় বলতে ধরো তোমার সিস্টেমটাকে স্লো করে দিবে। তুমি একটা কাজ করতে যাচ্ছ, তুমি ওই কাজটা করতে পারবে না। এখন কিভাবে স্লো করে দেয়? ধরো আমার এই সিস্টেম যেটা আছে, সিস্টেমের তো একটা ক্যাপাসিটি আছে যে একই সাথে এতগুলো প্রোগ্রামকে সে রান করতে পারবে। ওই ভাইরাসগুলো কি করে, ওরা কম্পিউটারে ঢোকার সাথে সাথে নিজের রেপ্লিকা তৈরি করে। অনেকগুলো যখন রেপ্লিকা তৈরি করে, তো ভাইরাস মানে তো একটা সফটওয়্যার, আমি একটু আগে বললাম। তো অনেকগুলো রেপ্লিকা মানে হচ্ছে অনেকগুলো সফটওয়্যার। যখন অনেকগুলো সফটওয়্যার তোমার সিস্টেমে রানিং থাকবে, তার মানে ইজিলি তোমার সিস্টেমটা স্লো ডাউন হয়ে যাবে। তখন ধরো তুমি চাচ্ছ মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে, তোমার ক্লিক করে বসে আছো আধা ঘন্টা ধরে, মাইক্রোসফট ওয়ার্ড তোমার ওপেন হচ্ছে না। তুমি চাচ্ছ আরেকটা ডকুমেন্টস ওপেন করতে, তুমি সেটাকে ওপেন করতে পারছো না। বাট যখনই তোমার এই সিস্টেম থেকে আবার এই ভাইরাসগুলোকে রিমুভ করতে পারবা, তখন দেখা যাচ্ছে তখন আবার তোমার এই সিস্টেমটাকে তুমি আবার আগের অবস্থায় ফিরে পাবা। তখন তুমি আবার এটাকে ইউজ করতে পারবা, তোমার যে যখন যে ফাইল আছে সেই ফাইলগুলোকে তুমি অ্যাক্সেস করতে পারবে। তো প্রথম কাজ হলো ও সিস্টেমের কন্ট্রোলটা নিয়ে নিবে। দেন হচ্ছে এর নিজের কপি নিজেই তৈরি করতে পারে, মানে নিজের রেপ্লিকা নিজেই তৈরি করতে পারে, এবং এটা খুবই দ্রুত ঘটে। এটার জন্য কোনো ইউজারের ইন্টারভেনশন দরকার পড়ে না, ইউজারের কোনো কমান্ডের দরকার পড়ে না, সে নিজে নিজেই এই কাজটা করতে পারে। আবার কিছু কিছু তোমার ভাইরাস আছে এরকম যে ভাইরাস সিস্টেমে ঢোকার সাথে সাথেই ওর ধরো এরকম ভাইরাসটা বলে দেয়া থাকলে ওই সিস্টেমে যত ওয়ার্ড ফাইল থাকবে সবগুলাকে তুমি এনক্রিপ্টেড করে ফেলবে একটা পাসওয়ার্ড দ্বারা। ওই ফাইলগুলোকে ওপেন করতে হলে তোমার ওই ওই পাসওয়ার্ড ছাড়া, যে পাসওয়ার্ডটা এবং যারা তৈরি করছে ওই ভাইরাসটা ওরাই কেবলমাত্র জানে, এছাড়া কেউ জানে না। তখন তুমি আর ওইটাকে আর ডিসাইফার করতে পারবে না, ডিক্রিপ্ট করতে পারবে না, ওখান থেকে ইনফরমেশন গুলো তুমি নিতে পারবে না। তোমরা এরকম দেখবা যখন সিস্টেম ভাইরাস দ্বারা এফেক্টেড হয়, তোমার এই ফাইলটা ধরো আগে কোনো এক সময় তুমি ওপেন করছো, বাট এরপরে তুমি আর ওটাকে ওপেন করতে পারছো না, লেখা আসছে করাপ্টেড বা কিছু একটা এরকম লেখা আসছে। তার মানে ও কি করে, ওই প্রত্যেকটা ফাইলের একটা সিগনেচার থাকে। সিগনেচার মানে হচ্ছে এই ফাইলটা বৈধ, এই ফাইলটা তোমার সামাও মাঝখানে কেউ ম্যানিপুলেট করে নাই, ওই সিগনেচারটাকে চেঞ্জ করে দেয়। যখন এই সিগনেচার চেঞ্জ করে দেয়, তখন এই সিস্টেম যখন দেখে যে এই ফাইলটার সিগনেচার আগে একরকম ছিল এখন একরকম হয়ে গেছে, তখন ফাইলটাকে সে করাপ্টেড ফাইল হিসেবে কাউন্ট করে, তখন ওই ফাইলটাকে অ্যাক্সেস করা যায় না। তো এই হলো ভাইরাসের কাজ আসলে মেইনলি হলো সিস্টেমের কন্ট্রোল নিয়ে নেওয়া, এরপর নিজের অনেকগুলো রেপ্লিকা তৈরি করা। এরপর হচ্ছে ভাইরাসটা যে তৈরি করে, যে পারপাসে তৈরি করে, ওই পারপাস অনুযায়ী আসলে মেইনলি কাজ করে। আচ্ছা, ভাইরাস কিভাবে শুরু হলো? প্রথম যে ভাইরাস ছিল যেটার নাম হচ্ছে ক্রিপার, এটা ইনভেন্টেড হয় 1971 এ। যেটা যিনি ইনভেন্টেড করেন তার নাম হলো বব থমাস। তার মানে ভাইরাসের বয়স আর আমাদের বাংলাদেশের বয়স অলমোস্ট সেম, তাই তো? আমরা 1971 এর ডিসেম্বরে স্বাধীন হয়েছি, আর ভাইরাস তৈরি হয়েছে 1971 এর আর্লি আর কি, হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি এরকম কোন একটা মান্থে তৈরি হয়েছে। আচ্ছা, তো ওই যে বব থমাস উনি যে ক্রিপার নামে ভাইরাসটা তৈরি করছে, ওই ভাইরাসটার মেইনলি কাজ ছিল ওই ভাইরাসটা যখন কোনো সিস্টেমে যাবে, গিয়ে একটা মেসেজ শো করবে, তোমার স্ক্রিনে একটা অটোমেটিক্যালি মেসেজ শো করবে। মানে তুমি কিছু ওই 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 সিস্টেমের ইউজার কোনো কিছু করবে না, বাট অটোমেটিক্যালি একটা মেসেজ তার স্ক্রিনে শো করবে। এই পারপাসে তিনি ওই ভাইরাসটা তৈরি করছিল। এর পরবর্তীতে মিলিয়ন মিলিয়ন ভাইরাস মানুষ বিভিন্ন পারপাসে তৈরি করছে। তাহলে ভাইরাসের যাত্রা শুরু হয় 1971 এ বব থমাসের হাত ধরে, এবং প্রথম ভাইরাসটার নাম ছিল ক্রিপার, যার কাজ হচ্ছে একটা মেসেজ ডিসপ্লে করা, যেটা ইউজারের কোনো ক্ষতি করবে না, ওই সিস্টেমে কোনো ক্ষতি করবে না, বাট শুধু একটা মেসেজ শো করবে। এই পারপাস হচ্ছে ভাইরাসটা তৈরি করা হয়েছিল। আচ্ছা, এবার কেন মানুষ ভাইরাস তৈরি করে? আচ্ছা, একটা পারপাস হচ্ছে টু টেক কন্ট্রোল অফ এ কম্পিউটার এন্ড ইউজ ইট ফর এ স্পেসিফিক টাস্ক। তুমি ধরো চাচ্ছ যে স্যারের কম্পিউটারটা আছে, স্যার যেহেতু মার্কস গুলো স্যারের কম্পিউটারে আছে, আমি যদি কোনো কারণে স্যারের কম্পিউটারে এই ভাইরাসটা ঢুকাই দিতে পারি, তাহলে আমি চাইলে ইচ্ছে মতো আমার নামের পাশে মার্কসটা লিখে দিতে পারবো। এটা তোমার একটা পারপাস হতে পারে, স্টুডেন্ট তুমি, তোমার এরকম একটা পারপাস হতে পারে। অথবা ধরো আমি যদি চিন্তা করি যে আরেকজন চিন্তা করতে পারে স্যারের মনে হয় অ্যাকাউন্টস ইনফরমেশন গুলো সব কম্পিউটারের মধ্যে আছে, তাহলে আমি যদি ভাইরাসটা দিয়ে সকল অ্যাকাউন্টস ইনফরমেশন গুলো নিয়ে নিতে পারি, তাহলে আমি স্যারের টাকাগুলো সব নিয়ে নিলাম। আবার কেউ চিন্তা করতে পারে স্যারের ফেসবুক আইডিটাকে হ্যাক করা দরকার, তাহলে স্যারের এখানে যদি আমি একটা এই ভাইরাস ঢুকাই দিতে পারি, দেন স্যার এই কিবোর্ড দিয়ে যা যা টাইপ করবে সব ইনফরমেশন গুলো আমার কাছে চলে আসবে, দেন ওখান থেকে আমি পাসওয়ার্ডটা পেয়ে যাব, দেন স্যারের আইডিটাকে হ্যাক করা যাবে। মানে বিভিন্ন পারপাসে মানুষ এই ভাইরাস গুলো তৈরি করে। তো প্রথম কাজটা কি? একটা হলো সিস্টেমের কন্ট্রোল নিয়ে নেয়া এবং ওই সিস্টেমটাকে একটা স্পেসিফিক পারপাসে ব্যবহার করা। 2 নম্বর হচ্ছে স্টিল
সেনসিটিভ ইনফরমেশন, তুমি যদি কোনো সেনসিটিভ ইনফরমেশন গুলো চুরি করতে চাও, সেটা হতে পারে ক্রেডিট কার্ড নাম্বার, সেটা হতে পারে পাসওয়ার্ড, সেটা হতে পারে পার্সোনাল ডিটেইলস, সেটা হতে পারে ডেটা, মানে এই টাইপের যদি কোনো সেনসিটিভ ইনফরমেশন থাকে যেটা তুমি হ্যাক করতে চাও, তুমি স্টিল করতে চাও, এই টাইপের কাজও ভাইরাস মানুষ তৈরি করে। আচ্ছা, এবার টেক মানি। টেক কিভাবে মানি নেওয়া যেতে পারে? ধরো এরকম হতে পারে, একটা ভাইরাস তৈরি করা হলো, ওই ভাইরাসটা হচ্ছে সিস্টেমের যত পিকচার আছে, ধরো আমার এই সিস্টেমে যতগুলো পিকচার আমি স্টোর করে রাখছি, সব পিকচার গুলোকে ও ধরো ইয়া করে ফেললো, জিপ করে ফেললো একটা পাসওয়ার্ড দ্বারা। এখন ওই সফটওয়্যার গুলো যদি ওই ওই ফাইলগুলো যদি আমি আনজিপ করতে চাই, আমার পাসওয়ার্ডটা দরকার। এখন আমি তো পাসওয়ার্ড পাচ্ছি না, কারণ আমি জানি না, এটা ভাইরাস দ্বারা এনক্রিপ্টেড হয়ে গেছে, জিপ হয়ে গেছে। এখন তুমি ভাইরাসের ওনার, তুমি আমাকে ফোন করতে পারো যে আপনার সিস্টেমের যে ফাইলগুলো আছে, ফাইলগুলো যদি আপনি ডিসাইফার করতে চান বা আনজিপ করতে চান, তাহলে আমাকে এত টাকা দিতে হবে, টাকা দিলে আমি আপনাকে পাসওয়ার্ড দিব, দেন আপনি এটাকে আনজিপ করতে পারবেন। এই পারপাসেও মানুষ, এরকম কিছুদিন আগে হয়েছিল, এরকম একটা ভাইরাস ছড়াই পড়ছে যেটা হচ্ছে সিস্টেমের সকল ডাটাকে জিপ করে ফেলে একটা পাসওয়ার্ড দিয়ে। এটা একটা ইতালির বেসড একটা তোমার হ্যাকিং গ্রুপ ওরা ভাইরাসটা তৈরি করছিল। ওরা এরপর প্রচুর টাকা এভাবে হাতায় নিছে মানুষের কাছ থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে কি কি হতে পারে, তুমি যদি রিভেঞ্জ নিতে চাও, অথবা মানে কেউ যদি রিভেঞ্জ নিতে চায়, অথবা কেউ যদি তার স্কিল প্রুভ করতে চায়, তখনও ভাইরাস তৈরি করতে পারে। অথবা কারো কম্পিউটারকে ডিসেবল করে দেয়, অথবা কোনো নেটওয়ার্ককে ডিসেবল করে দেওয়ার জন্য মানুষ এই কম্পিউটার তৈরি করে, মানে সরি এই ভাইরাস তৈরি করে। তো এই হচ্ছে পারপাস, এই পারপাস গুলোতে হচ্ছে ভাইরাস তৈরি করা হয়। আচ্ছা, এবার কিভাবে ভাইরাস গুলো ছড়ায় পড়তে পারে? আচ্ছা, প্রথম হচ্ছে রিমুভাল মিডিয়ার মাধ্যমে। রিমুভাল মিডিয়া বলতে হচ্ছে যে মিডিয়া গুলো আমরা সিস্টেমে এন্টার করি এবং রিমুভ করি, ধরো পেন ড্রাইভের কথা বলো, এইচডি কার্ডের কথা বলো, এইগুলো হচ্ছে রিমুভাল মিডিয়া, এগুলোর মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে। এই জন্য যেমন আমরা কেউ যদি পেন ড্রাইভ নিয়ে আসে, অনেক সময় বলে না যে পেন ড্রাইভে ভাইরাস আছে কিনা, পেন ড্রাইভ আমরা স্ক্যান করে নেই, যাতে হচ্ছে ভাইরাস থাকলে সেটা ধরা পড়ে, অথবা ভাইরাসটাকে অথবা পেন ড্রাইভটাকে ফরম্যাট দিয়ে দিলে সব ভাইরাস গুলো চলে যায়। রিমুভাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে ভাইরাস স্প্রেড করতে পারে, ছড়াতে পারে। এবার তুমি যখন ওয়েবসাইট থেকে কোনো কিছু ডাউনলোড করো, ওয়েবসাইট থেকে যখন কোনো কিছু ডাউনলোড করো, ডাউনলোড করার সময় অনেক সময় এই ভাইরাস চলে আসতে পারে। অনেক সময় এরকম হয়, দেখবা যে তুমি একটা মুভি খুঁজতেছো, তুমি মুভি ডাউনলোড করবে, ধরো গত রিসেন্টলি ধরো একটা মুভি পাবলিশ হয়েছে, মুভিটা খুব ব্লকবাস্টার হয়েছে, তোমার খুব ইচ্ছে তুমি মুভিটা ডাউনলোড করে দেখবা। এখন দেখবা যে এরকম অনেক ফিশিং সাইট আছে যেখানটাতে লেখা থাকে যে ক্লিক হিয়ার টু ডাউনলোড দিস মুভি। তুমি সাইটে ঢুকলে, ঢোকার পর লেখা থাকে মুভির, ধরো মুভির সাইজ দেয়া থাকবে, মুভির ফরম্যাট ডট MP4 বা সবকিছুই দেয়া থাকবে, তোমার দেখে মনে হবে এটা আসলেই একটা মুভিটা আছে এখানটাতে, ক্লিক করলে মনে হবে। আর তুমি যখন ক্লিক করতেছো, ক্লিক করার পর দেখবা তোমার সিস্টেমটা স্লো হয়ে গেছে, মানে অন্য আরেকটা সফটওয়্যার ইনস্টল হয়ে, ডাউনলোড হয়ে অলরেডি ইনস্টল হয়ে গেছে ব্যাক এন্ডে। এরকম অনলাইন থেকে তোমার ভাইরাস ছড়াতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে ইমেইলের মাধ্যমে। তোমরা দেখবা যে ইমেইলে স্প্যাম নামে একটা জায়গা আছে, তোমরা যখন যখন ইমেইল যাবা, ইমেইলে গিয়ে দেখবা স্প্যাম, তার মানে ইমেইলের মধ্যে এখন অনেক তোমার সিকিউরিটি ফলো করা আছে, যেখানটাতে চাইলেও তোমার এরকম যদি মনে হয় যে কোনো একটা ফাইল তাদের সাসপিশিয়াস মনে হচ্ছে যে না এই ফাইলটার মধ্যে, এই ফাইলটা ফরম্যাটিং ঠিক নাই, বা এই ফাইলটা দেখতে কিছুটা ভাইরাস টাইপ মনে হচ্ছে, মানে এখন ওই ইমেইলের ওখানেও অ্যান্টিভাইরাস ইনস্টল করা আছে ওদের সার্ভারে, তো ওরা কোন একটা ফাইল আসার সাথে সাথে স্ক্যান করে। তুমি দেখবা তোমাকে যদি আমি একটা ফাইল মেইল করি, তুমি যখন ওইটার উপরে ক্লিক করবা, ক্লিক করার শুরুতেই আগে লেখা আসবে স্ক্যানিং, মানে ওই ফাইলটা ডাউনলোড করার আগে স্ক্যান করে, ওই সিস্টেমে যে অ্যান্টিভাইরাসটা আছে স্ক্যান করে দেখে যে এই ফাইলটা ঠিক আছে কিনা বা ঠিক নাই। যদি ঠিক থাকে দেন তুমি কেবল ডাউনলোড করতে পারবা। আর যদি এরকম মনে হয় না যে কোনো একটা ভাইরাস আছে বা কোনো কিছু সামথিং ওর সাসপিশিয়াস মনে হচ্ছে, তখন এইখানে লেখা আছে করাপ্টেড ফাইল, তখন তুমি ওই ফাইলটাকে ডাউনলোড করতে পারবা না। তার মানে ইমেল অ্যাটাচমেন্টের মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে। তো এইগুলো হলো ভাইরাস ছড়ানোর উপায়। এবার তুমি কিভাবে বুঝবা তোমার সিস্টেমে ভাইরাস আছে কি নাই? কিছু সাইন সিমটম আছে, যে সিস্টেম গুলো দেখা, যে সিমটম গুলো দেখে বোঝা যাবে এই কম্পিউটারের মধ্যে ভাইরাস আছে কি নাই। তো নরমালি হচ্ছে নরমাল যে স্পিড থাকবে তার থেকে স্লোয়ার হয়ে যাবে, ফাংশনিং যে স্পিডটা আছে, স্পিড নরমাল যে স্পিড থাকে তার থেকে স্লোয়ার থাকবে। এবার তোমার কম্পিউটার যে রেসপন্ড করবে, খুবই স্লোলি রেসপন্ড করবে, এবং মাঝে মাঝে ফ্রিজ হয়ে যাবে। ফ্রিজ হয়ে যাওয়া মানে হচ্ছে তুমি মাউস নাড়াচ্ছ বাট মাউস তোমার নড়ছে না। তুমি ধরো একটা ফাইল ক্লিক করে আসো, সে ওপেনিং লেখে ওখানে ওই অবস্থায় ফ্রিজ হয়ে আছে, সে আর ওপেন হচ্ছে না, মানে এই টাইপের কিছু মানে অ্যাবনর্মাল যদি কোনো সাইন সিমটম দেখা যায়, তখনই বুঝতে হবে সামথিং ইজ রং বিহাইন্ড দিস। ওকে, এরপর হলো তোমার যদি সিস্টেমটা অটোমেটিক্যালি রিস্টার্ট নেয়, মানে তুমি ওপেন করছো বাট
তুমি রিস্টার্ট দিচ্ছ না নিজে, বাট দেখবে অটোমেটিক্যালি ব্যাক এন্ডে রিস্টার্ট নিচ্ছে। এটা অনেক সময় যে ভাইরাস, সবসময় যে ভাইরাসের কারণে হবে তা না, তোমার সিস্টেমের হার্ডওয়্যার ফেইলিয়ারের কারণে এরকম হতে পারে, অথবা অন্য সফটওয়্যার ফেইলিয়ারের কারণেও হতে পারে। বাট প্রবাবল কজ হচ্ছে যদি ভাইরাস দ্বারা যদি এফেক্টেড হয়, সেক্ষেত্রে সেভারাল টাইমস উইদাউট এনি ইন্টারভেনশন রিস্টার্ট নেওয়ার পসিবিলিটি থাকে। তো যদি বারবার রিস্টার্ট নেয় এবং তুমি যদি কোনো অন্য কোনো সফটওয়্যারগত কজ বা হার্ডওয়্যারগত কোনো ফেইলিয়ার তুমি যদি খুঁজে না পাও, দেন তোমাকে বুঝতে হবে যে না, এটা ভাইরাস দ্বারা এফেক্টেড হয়েছে। এই সিমটম গুলো দ্বারা বুঝতে পারবো একটা সিস্টেম ভাইরাস দ্বারা এফেক্টেড। আর কি কি হতে পারে, যে একটা আনকমন ইরর মেসেজ আসছে। ধরো নরমালি তোমার যদি হার্ড ডিস্ক ফুল হয়ে যায়, তার জন্য একটা মেসেজ আসার কথা, তুমি সেটা দেখেই বুঝবা যে না, এটা এই মেসেজটার এইটা মিনিং। ধরো তোমার একটা মেইল আসছে, সেটা একটা মেসেজ আসবে, সেটা তুমি দেখেই বুঝবা না এটা একটা নন মেসেজ, মানে এটা দ্বারা এইটা মিন করে। বাট যদি কোনো আননন ইরর মেসেজ আসে যেটার কোনো তুমি মিনিং তুমি নিজে এক্সট্রাক্ট করতে পারছো না, তুমি বুঝতেছো না, তাহলে ওই এরকম কিছু আসলে বুঝতে হবে না এটা মনে হয় কোনো ভাইরাস দ্বারা এই মেসেজটা বারবার শো করতেছে। অ্যাপ্লিকেশন রান করতেছে না, ধরো তোমার কিছুদিন আগে ধরো তোমার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হতো, এখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হচ্ছে না, তার মানে ধরো এখান থেকে একটা ফাইলও কি করছে, অটোমেটিক্যালি ডিলিট করে দিছে। ওই একটা ফাইল ডিলিট হয়ে দেওয়ার কারণে আর ওই ফাইলটা, ওই অ্যাপ্লিকেশনটা আর ওপেন হচ্ছে না। তারপর হচ্ছে তোমার সিস্টেমে যে অ্যান্টিভাইরাস ছিল সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, ফায়ারওয়াল যেটা ছিল সেটা ডিসেবল হয়ে গেছে। ফায়ারওয়াল মানে হচ্ছে ধরো গ্রেট ওয়াল আছে না চায়নার, গ্রেট ওয়ালের কাজ কি, চায়নাকে বাহ্যিক আক্রমণ থেকে রক্ষা করা। তেমনি ফায়ারওয়াল হচ্ছে আমাদের এই কম্পিউটার সিস্টেমের একটা বড় প্রাচীর, এটা যেটার কাজ হচ্ছে বাহ্যিক যে অ্যাটাক আছে সেই অ্যাটাক থেকে সিস্টেমকে রক্ষা করা। কারণ বাহ্যিক অ্যাটাক বলতে গরুতে অ্যাটাক করলে তো রক্ষা করতে পারবে না, এটা ধরো যদি বাঘ এসে অ্যাটাক করে সেটা তো রক্ষা করতে পারবে না। এই অ্যাটাক মানে বোঝাচ্ছে যদি কোনো ভাইরাস দ্বারা যদি অ্যাটাক হয়, সেই ভাইরাসের অ্যাটাক মানে বাহ্যিক যে ভাইরাসের অ্যাটাক থেকে রক্ষা করার জন্য হচ্ছে এই ফায়ারওয়ালটা থাকে। তো নরমালি ফায়ারওয়ালটা এনাবেল থাকে। তো যদি এরকম হয় যে একটা ভাইরাস এমন ভাবে ডিজাইন করা আছে, ও সিস্টেমে ঢোকার সাথে সাথেই আগে ফায়ারওয়ালটাকে ডিসেবল করবে। কারণ ফায়ারওয়াল এনাবেল থাকলে ইউজারকে বারবার একটা মেসেজ দিবে যে আপনার সিস্টেমে কিছু একটা ধরা পড়ছে যেটা হচ্ছে সাসপিশিয়াস, এরকম একটা মেসেজ চলে আসবে। এই জন্য আগেই ফায়ারওয়ালটাকে ডিসেবল করে দিবে, অ্যান্টিভাইরাস গুলোকে ডিসঅ্যাপিয়ার করে দিবে অথবা ডিসেবল করে দিবে, এরপরে ওর কাজটা করতে থাকবে। তো এই এই সিমটম গুলো যদি তোমার সিস্টেমে দেখা যায়, দেন তুমি এটা গেজ করতে পারো যে না, আমার সিস্টেম সম্ভবত ভাইরাস দ্বারা এফেক্টেড। আচ্ছা, এরপরে কি কি ধরনের ভাইরাস আছে এখানে দেখো, যে ম্যাক্রো ভাইরাস বলা হয়, ফাইল ইনফেক্টর ভাইরাস। ফাইল ইনফেক্টর মানে হচ্ছে ফাইলটাকে তোমার ইনফেক্টেড করে দিবে, ফাইলটাকে তোমার ডিস্ট্রয় করে দিবে, তুমি আর ওপেন করতে পারবা না। বুট সেক্টর ভাইরাস, এটা তোমার সিস্টেমের যে বুট আছে বুটটাকে নষ্ট করে দিবে। ইমেল ভাইরাস, যেটা ইমেলের মাধ্যমে ছড়ায়। ট্রোজান ভাইরাস, এটা হচ্ছে তোমার যখন তুমি পেন ড্রাইভ থেকে একটা ডেটা আদান প্রদান করবে, ওখান থেকে ট্রোজান ভাইরাস ছড়ায়। রেসিডেন্ট ভাইরাস, মাল্টিপেরিয়েড ভাইরাস, ওর্ম ভাইরাস। এখন এই কিছুদিন ধরে হচ্ছে ওর্ম ভাইরাসটা তোমরা লাস্ট কয়েকদিন ধরে শুনছো কিনা যে আমাদের বাংলাদেশে যে এটিএম সার্ভিস যেটা ছিল, ব্যাংকের এটিএম সার্ভিসটা বন্ধ ছিল। এটিএম সার্ভিসটা কেন বন্ধ ছিল, তোমার এরকম একটা ওই যে একটা গ্রুপ আছে যাদের কাজ হচ্ছে এই ব্যাংকিং সেক্টরের নিরাপত্তা প্রদান করা। ওরা সবসময় সজাগ থাকে যে যে আইএসপি সার্ভার গুলো এই ব্যাংকিং সিস্টেমে, মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আর কি ব্যাংকিং সেক্টরটা ইন্টারনেট প্রোভাইড করে, 4টা এরকম আইএসপি মানে প্রোভাইডার আছে, ওরা আর কি ইন্টারনেট দিয়ে থাকে। তো ওদের সার্ভারে ওরা 4টা এরকম সন্দেহজনক ফাইল খুঁজে পাইছে, যেগুলাকে ওদের কাছে ভাইরাস মনে হয়েছে। তো ভাইরাস মনে হওয়ার সাথে সাথে ওরা কি করছে, তোমার এই এটিএম সার্ভিসটা সাময়িকভাবে 1 সপ্তাহের জন্য মাঝখানে প্রায় বন্ধ করে দিছিল। এরপর ওরা আর কি ওই সিস্টেম থেকে ওখানে ওই ওর্ম ভাইরাস ছিল, এই ওর্ম ভাইরাস গুলো ওরা সিস্টেম থেকে তোমার রিমুভ করতে, নিউট্রালাইজ করতে সক্ষম হয়েছে। এখন আবার আস্তে আস্তে তোমার এটিএম সার্ভিসটা সচল হয়েছে। তো এগুলো তোমার এরকম কিছু ধরো দেশের বাইরে এরকম হ্যাকিং গ্রুপ থাকে, ওদের কাজ হচ্ছে এরকম ভাইরাস তৈরি করে এই ব্যাংকিং সাইটের যে সার্ভার গুলো আছে সার্ভার গুলোতে দিয়ে দেয়। ওরা কি করে, তোমার ওই যে ইন্টারনাল যে ইনফরমেশন গুলো আছে ইনফরমেশন গুলো স্টিল করে চুরি করে ওদের কাছে পাঠিয়ে দেয়। আচ্ছা, এরপরে আসি আমরা অ্যান্টিভাইরাস। তো আমরা পড়লাম যে ভাইরাস হচ্ছে একটা সফটওয়্যার, তাহলে এই সফটওয়্যারকে দমন করার জন্য আবার কি দরকার, ভাইরাসকে দমন করার জন্য আমার একটা অ্যান্টিভাইরাস দরকার। সেই অ্যান্টিভাইরাসটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার বা একটা কম্পিউটার প্রোগ্রাম, যার কাজ হচ্ছে কম্পিউটার ভাইরাসকে আইডেন্টিফাই করা এবং রিমুভ করা। এবং এছাড়াও যদি আর কোনো ম্যালিশিয়াস সফটওয়্যার থাকে লাইক ওর্মস, ট্রোজান এরকম যদি কোনো ম্যালিশিয়াস সফটওয়্যার থাকে সিস্টেমে, সেই সফটওয়্যার গুলাকেও রিমুভ করা। এবং এর পাশাপাশি সিস্টেমটাকে মানে প্রোটেক্ট করবে যাতে কোনো পরবর্তীতে ভাইরাস অ্যাটাক না হয়।
আচ্ছা, তাহলে এক সহজ কথা হলো এটা একটা কম্পিউটার প্রোগ্রাম যার কাজ হচ্ছে ভাইরাসকে আইডেন্টিফাই করা এবং রিমুভ করা। এর পাশাপাশি যদি কোনো ম্যালিশিয়াস, কোনো সাসপিশিয়াস কোনো যদি সফটওয়্যার থাকে সেগুলোকে সে আইডেন্টিফাই করবে এবং রিমুভ করবে। এর পাশাপাশি পরবর্তীতে যাতে এই সিস্টেম আর ভাইরাস দ্বারা এফেক্টেড না হয় সে নিশ্চয়তাও বা সেই প্রোটেকশনটাও প্রোভাইড করবে। আচ্ছা, এখন আসি তাহলে কিভাবে সে আইডেন্টিফাই করবে, কিভাবে বুঝবে এটা হচ্ছে একটা ভাইরাস, মানে কোনো একটা ফাইল কিভাবে ভাইরাস। আচ্ছা, এবার খেয়াল করো, ধরো আমরা যদি চিন্তা করি এই লোকটা আমাদের ক্যাম্পাসের না, এই স্টুডেন্টটা আমাদের ক্যাম্পাসের না, তাহলে কিভাবে করতে পারি? এক হতে পারে আমরা তার হচ্ছে ইনফরমেশন গুলো, আমাদের কাছে যে ইনফরমেশন গুলো আছে, তার নাম, তার ফ্যাকাল্টি, তার রোল, এইগুলো যদি আমরা চেক করি, অথবা সে টিচার কিনা, এই চেক করার পর আমরা যদি দেখি যে না এর মধ্যে সে নাই, তাহলে আমরা বলতে পারি সে হচ্ছে বাইরের লোক, সে আমাদের মধ্যের লোক না। এখানটা তো সেম কাজ হয়। তোমার যে যে ভাইরাস গুলো আছে, মানে প্রত্যেকটা ভাইরাস হতে একটা সফটওয়্যার বা ভাইরাস একটা প্রোগ্রাম বা একটা ফাইল বা একটা কোড, মানে এই সিস্টেমে যা যা ঢুকবে, যে সফটওয়্যার ঢুকবে, যে ফাইল ঢুকবে, প্রত্যেকের একটা করে আইডি থাকে, প্রত্যেকের একটা আইডি থাকে। তো যেগুলো সফটওয়্যার মানে মানে ভালো সফটওয়্যার ওদেরও একটা আইডি থাকে, আর যেগুলো খারাপ মানে ভাইরাস ওদেরও একটা আইডি থাকে। এখানে একটা ডিকশনারি থাকে, এই যে অ্যান্টিভাইরাসের মধ্যে একটা ভাইরাস ডিকশনারি থাকে। তো যেগুলো হচ্ছে ভাইরাস ওদের যে আইডি গুলো আছে, ওদের আইডি গুলো এই ডিকশনারির মধ্যে থাকে, ওদের আইডি গুলো এই ডিকশনারির মধ্যে থাকে। তো যখন আমি এই অ্যান্টিভাইরাস দ্বারা যখন আমি স্ক্যান করি, তো স্ক্যান করা মানেই হচ্ছে আমার সিস্টেমে যে ফাইল গুলো আছে, যে সফটওয়্যার গুলো আছে, সফটওয়্যার গুলোকে দেখবে যে লেখা আছে স্ক্যানিং লেখা আছে। স্ক্যানিং মানে একটার পর একটা ফাইল আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে এরকম। তো যেটা করে এই যে ফাইলগুলো সিস্টেমে আছে, এদের যে আইডি আছে, এদের আইডির সাথে ওর যে ডিকশনারির মধ্যে যে আইডি গুলো আছে আইডি গুলোর ম্যাচিং করায়। ম্যাচিং করায় দেখে যে এই ডিকশনারির আইডির সাথে কোনো আইডি ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তখনই ওইটাকে ভাইরাস হিসাবে সে কাউন্ট করে। যেমন এইখানে দেখো, এখানে 4টা ফাইল আছে, 4টা ফাইলের মধ্যে এই যে 10235, এই ফাইলটা দেখো, এই যে 10235 এটার সাথে ম্যাচ করতেছে, তার মানে এই ফাইলটাকে তখনও ভাইরাস হিসাবে কাউন্ট করবে। আর যদি এইখানে যে এই যে আমার ভাইরাস ডিকশনারির মধ্যে যে 4টা ফাইল আছে, এর যদি কোনো একটাই এর মধ্যে না পাওয়া যায়, তখন সিস্টেম লেখা আসবে সিস্টেম সেভ, নো ভাইরাস ফাউন্ড, এরকম তোমার মেসেজ আসবে। বুঝছি কিনা? তাহলে অ্যান্টিভাইরাস মেইনলি হচ্ছে ওর যে একটা ভাইরাস ডিকশনারি থাকে, এই জন্য তোমাদের দেখবে আপডেট করতে হয়। অ্যান্টিভাইরাস কেন আপডেট করতে হয়? ধরো তোমার অ্যান্টিভাইরাসটা যখন তৈরি করছে, ওই সময় যতগুলা ভাইরাস মানুষ আইডেন্টিফাই করতে পারছে, ওদের সবগুলো আইডি ভাইরাস ডিকশনারির মধ্যে ছিল। এরপর কিছুদিন পরে ধরো এই অনলাইনে আরেকটা নতুন ভাইরাস আসছে, যার যার আইডি হচ্ছে ভিন্ন একটা আইডি আছে, বাট ওই আইডিটা কিন্তু তোমার ওই অ্যান্টিভাইরাসের মধ্যে এখন নাই। বাট তুমি যখনই আপডেট দিবা, আপডেট দেওয়া মানে হচ্ছে ওই যে কোম্পানি ওই অ্যান্টিভাইরাসটা তৈরি করছে, ওরা ওদের ওই ভাইরাস ডিকশনারিটা আপডেট করে ওই নতুন ভাইরাসের যে আইডিটা আছে আইডিটা ওই ওদের ভাইরাস ডিকশনারিতে ওরা ইনসার্ট করে দিছে। তুমি যখন এখান থেকে ইনসার্ট করবা, মানে আপডেট করবা এই তোমার এন্ড থেকে, তার মানে হচ্ছে তোমার ভাইরাস ডিকশনারিটা আপডেট হয়ে যাওয়া। ভাইরাস ডিকশনারি আপডেট হয়ে যাওয়া মানে হচ্ছে নতুন যে ভাইরাসটা আসছে সেই ভাইরাসটা এখন তোমার এই অ্যান্টিভাইরাস ডিটেক্ট করতে পারবে। বাট তুমি যদি এই আপডেট না করো, তাহলে নতুন যদি কোনো ভাইরাস এই অনলাইনে আসে বা ছড়ায়ে পড়ে ইন্টারনেটে, বাট তুমি সেগুলো তোমার ওই অ্যান্টিভাইরাস দিয়ে ডিটেক্ট করতে পারবা না যদি না তুমি আপডেট দাও। তো এটা হচ্ছে তোমার অ্যান্টিভাইরাস কিভাবে কাজ করে। এই যে এখানে টেক্সট গুলো আছে, টেক্সট গুলো হচ্ছে আমি যেগুলো ডিসক্রাইব করলাম ওই কথাগুলো ওখানটাতে বলা আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে অ্যান্টিভাইরাস কিভাবে ভাইরাসকে ডিটেক্ট করে ওইটা। আচ্ছা, এবার লাস্ট হচ্ছে কিছু সাজেশন কিভাবে আমরা সিস্টেমকে ভাইরাসের অ্যাটাক থেকে কিভাবে প্রোটেক্ট করতে পারি। আচ্ছা, প্রথম হচ্ছে এটা ভালো অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হবে সিস্টেমে, এবং যেটাকে রেগুলারলি আপডেট করতে হবে। আপডেট কেন করতে হবে সেটা আমি বলে রাখছি অলরেডি। আপডেট করা মানে হচ্ছে ভাইরাস ডিকশনারিটাকে আপডেট করা, আর ভাইরাস ডিকশনারি আপডেট হওয়া মানে হচ্ছে নতুন যদি কোনো ভাইরাস যদি সিস্টেমে ছড়ায় সেটাকেও ডিটেক্ট করতে পারবে, সেটাকে রিমুভ করতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে ডাউনলোড করার সময় অবশ্যই কেয়ারফুল হতে হবে যাতে কোনো সাসপিশিয়াস সাইট থেকে, যে সাইট গুলো দেখবা তোমার এখন ওই যে ব্রাউজার গুলো আছে, ব্রাউজার গুলো এখন একটু ভালো করে ডেভেলপ করা আছে। তুমি যখন কোনো সাইট অ্যাক্সেস করতেছো তখন লেখা আছে দেখবা নট সেফ, মানে এরকম একটা নোটিফিকেশন তোমাকে ওই ইয়াতে দিবে। তুমি ওই যে অ্যাড্রেস বারে ওখানে লেখা আসবে নট সেফ, তার মানে ওরাও যদি কোনো সাসপিশিয়াস কিছু পায় তখন তোমাকে নোটিফিকেশন দিবে যে এই সাইটটা নট সেফ, মানে এখান থেকে ফাইলগুলো ডাউনলোড করা সেফ না। এবং হচ্ছে তুমি অলওয়েজ তোমার যে সিডি থাকবে, ফ্লপি ডিস্ক থাকবে, ফ্ল্যাশ ড্রাইভ থাকবে, হার্ড ডিস্ক থাকবে, পেন ড্রাইভ থাকবে, এগুলো অলওয়েজ স্ক্যান করতে হবে
ব্যবহার করার পূর্বে তুমি যখন সিস্টেমে কোনো কিছু ইনসার্ট করবা তার আগে ওটাকে স্ক্যান করে নিতে হবে, যাতে তুমি শিওর হতে পারো যে এটা আসলে ভাইরাস ফ্রি না ভাইরাস কন্টামিনেটেড। আচ্ছা, তারপর যে কোনো পাইরেটেড সফটওয়্যার ইউজ করা যাবে না। পাইরেটেড সফটওয়্যার বলতে ফ্রি যে সফটওয়্যার গুলো আছে, ফ্রি সফটওয়্যার গুলো ব্যবহার করার সময় আমাদেরকে সতর্ক হতে হবে, কারণ এই পাইরেটেড সফটওয়্যার গুলোর সাথে এই ভাইরাস গুলো অ্যাটাচ করা থাকে। এই তুমি পাইরেটেড সফটওয়্যারটা ইনস্টল হওয়ার সাথে সাথে ব্যাকএন্ডে ওই তোমার ভাইরাসটাও ইনস্টল হয়ে যায়। এবং অলওয়েজ ফায়ারওয়ালটাকে টার্ন অন করে রাখতে হবে, যাতে হচ্ছে ও বাহ্যিক ভাইরাসের অ্যাটাক থেকে এই কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে প্রোটেক্ট করতে পারে, সিস্টেমকে প্রোটেক্ট করতে পারে। স্যার হ্যাঁ স্যার আমরা যে বিভিন্ন যে পেড সফটওয়্যার যেগুলো আছে স্যার, অনেকগুলো স্যার, আমরা যেগুলো স্যার যে ক্র্যাক ভার্সন ইউজ করি, সাপোজ বিভিন্ন গেমস বলেন, বিভিন্ন সফটওয়্যার আছে স্যার, হ্যাঁ। ওগুলো কি ভাইরাস হতে পারে স্যার? না না, ওগুলায় ভাইরাস হবে না, কারণ ওগুলা হচ্ছে তোমার, কারণ প্রত্যেকটা কোম্পানির তো একটা বিজনেস ইথিক্স থাকে, তাই তো? ধরো তুমি একটা সফটওয়্যার কিনে নিয়ে আসলা, পেইড সফটওয়্যার, ওখানে যদি তারা আনইথিক্যাল বিজনেস করে সেক্ষেত্রে তারা দিতে পারে। যেমন তোমরা খেয়াল করবা ওই যে সিকিউরিটির পারপাসে তোমার এই যে চাইনিজ যে সফটওয়্যার গুলো আছে ইউএসএ ব্যবহার করতেছে না। তোমার এই যে ইয়াতে তোমার এই যে শাওমি তো তোমার চাইনিজ, হ্যাঁ, শাওমির যে সফটওয়্যার গুলো আছে এইগুলো তোমার ইউএসএ ব্যবহার করতে দিচ্ছে না, কারণ ওরা মনে করতেছে শাওমির এই সফটওয়্যার গুলো ওদের ইনফরমেশন গুলো ওই ওই চায়নাতে ট্রান্সফার করতেছে। হ্যাঁ, এখন তুমি যদি মানে যারা এই সফটওয়্যারটা ডেভেলপ করে তারা যদি আনএথিক্যাল হয়, তারা যদি চায় যে না এটা ব্যাকএন্ডে কাজ করবে এবং এই ইনফরমেশন গুলো আমাদের কাছে নিয়ে আসবে, ওই লোকের যে ইনফরমেশন আছে ইনফরমেশন গুলো নিয়ে আসবে, তাহলে সেটা পারে। বাট এটা যদি তারা করে, কেউ যদি প্রুফ দিতে পারে যে না আমার ইনফরমেশন এই সফটওয়্যারটা ব্যবহার করার কারণে চুরি হয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। বাট যদি প্রুফ করতে না পারে তাহলে তার কিছু করার নাই। বাট তুমি যখন আনঅথরাইজড কোনো সফটওয়্যার ইউজ করবা, ওই সফটওয়্যারের ওনারকে তুমি জানো না, সফটওয়্যারের ডেভেলপারকে তুমি জানো না, তখন তোমার সিস্টেম থেকে যদি ইনফরমেশন চুরিও হয়, তখন তুমি কাউকে দোষ দেওয়ার বা কারোর বিরুদ্ধে তুমি লিগ্যাল অ্যাকশন নিতে পারবা না। এই জন্য হচ্ছে পেইড সফটওয়্যারের পসিবিলিটি কম। আর কারণ হচ্ছে আমরা গরিব দেশ, এখন আমরা যদিও মিডল ইনকামের দেশ, বাট আমাদের থেকে চুরি করে আমাদের তথ্য, আমাদের অ্যাকাউন্ট থাকে সবসময় ফাঁকা, আমাদের অ্যাকাউন্ট চুরি করে আমাদের ইনফরমেশন চুরি করেই কার বা কি লাভ। বাট দেখা যায় যে ধরো যখন একটা উন্নত দেশের সাথে যখন একটা উন্নত দেশের খারাপ সম্পর্ক থাকে, সেক্ষেত্রে পেইড সফটওয়্যার দিয়েও তারা চাইলে মানে ক্ষতি করতে পারে। বাট বেসিক্যালি পেইড সফটওয়্যার গুলো একটু সেফ থাকে ইন কম্পারেটিভ উইথ তোমার পাইরেটেড সফটওয়্যার যেগুলো আছে, ফ্রি সফটওয়্যার গুলো আছে, ওদের থেকে একটু ওগুলো সেফ থাকে। স্যার কোশ্চেনটা মানে এমন ছিল যে স্যার, মানে আমরা তো মনে করেন ওদের থেকে ফ্রি নিলে, মানে পেড নিলে তো আমরা অনেকটা সেফটি আছে, কিন্তু স্যার আমরা চাচ্ছি যে ফ্রি ইউজ করতে না, তো যে একটা যারা আছে যারা আমাদেরকে ফ্রি ইউজ করার জন্য ক্র্যাক করে দেয় জিনিসটা স্যার, ওরাও কি ভাইরাস দিতে পারে যারা ক্র্যাক করে স্যার? মেইন কোম্পানি না স্যার? হ্যাঁ দিতে পারে, সেটাই তো বললাম, দিতে পারে, অবশ্যই দিতে পারে। ধরো ভাইরাস মানে কি? ভাইরাস মানে হচ্ছে একটা ফাইল, ছোট একটা ফাইল। তো ধরো তোমার যে সফটওয়্যারটা আছে, হ্যাঁ, সফটওয়্যারের ভিতরে কোডিং আছে না, কোডিং, তুমি দেখবে যে একটা সফটওয়্যার কিছু থাকে হচ্ছে সিঙ্গেল ফাইল সফটওয়্যার, মানে একটা ফাইলই থাকে, ওইটাকে ক্লিক করলে ইনস্টল হয়। আর তুমি তোমাদের তোমাদের মনে হয় আমি মাইক্রোসফট অফিস ইনস্টল দেখাইছি, ওই সময় দেখাইছি যে মাইক্রোসফট অফিসের মধ্যে দেখবা তুমি অনেকগুলো ফাইল আছে, যার মধ্যে থেকে যার টাইপ ছিল হচ্ছে অ্যাপ্লিকেশন, আমরা ওইটাকে আমরা ইনস্টল করছি। তার মানে ওই যে অনেকগুলো ফাইল আছে, এর মধ্যে যদি তোমার একটা ভাইরাসের ফাইল দেয়া থাকে, আমি কিন্তু বুঝি না কোনটা ভাইরাসের ফাইল আর কোনটা হচ্ছে এই সফটওয়্যারের জন্য প্রয়োজনীয় ফাইল। যখন যারা ক্র্যাক করে চাইলে তারা দিতে পারে, বাট এখন দেয় কি দেয় না সেটা ডিপেন্ড করে হচ্ছে তার উদ্দেশ্যের উপরে। যদি তার উদ্দেশ্য খারাপ থাকে সে দিয়ে দিতে পারে, আর যদি উদ্দেশ্য ভালো থাকে তখন দেয় না, এই আর কি, দেয়া যায়। আচ্ছা, তাহলে আমাদের এখানেই শেষ আজকের ক্লাস। আর আর এরপরে যদি আমি একটা ক্লাস সেটা নিলেও আধা ঘন্টার জন্য নিতে পারি, বাট সেটা আমি তোমাদেরকে পরে জানাবো। বাট আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার কোশ্চেন আছে একটা স্যার। হ্যাঁ বলো। স্যার মানে যারা স্যার হচ্ছে ভাইরাস তৈরি করে তারা অ্যান্টিভাইরাস সাধারণত তৈরি করে না স্যার তাদের অর্থ ইনকাম করার জন্য? এখন এটা দুই রকমের, এটা 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 বললাম না, ধরো যদি তুমি এটা এটা বোঝার আগে একটা জিনিস বুঝো। ধরো তোমরা একটা তুমি হিউম্যান ডিজিজের জন্য তুমি একটা ভাইরাস তৈরি করছো, সেই ভাইরাসটা ধরো তোমার ল্যাব থেকে ম্যানিপুলেটেড করা, তুমি এই ভাইরাসটা ল্যাবে তৈরি করছো, ল্যাবে তৈরি করে তুমি এই কমিউনিটির মধ্যে ছেড়ে দিছো, অথবা অন্য একটা দেশে তুমি এটাকে ছেড়ে দিছো। ছেড়ে দেওয়ার পরে ওই ভাইরাসের জন্য তোমার একটা মেডিসিন তৈরি করতে হবে। এখন মেডিসিন তৈরি করতে হলে কি করতে হবে? ধরো ওই ভাইরাসের আগে নেচার বুঝতে হবে, যে ভাইরাসটা কি রকম, এই ভাইরাসটা জন্য কোন মেডিসিনটা ইফেক্টিভ হবে। বাট ওরা যেহেতু নেচার তৈরি বের করতে করতে ধরো ওদের 6 মাস বা 1 বছর লেগে যাবে,
বাট তুমি জানো যে ভাইরাসটা তোমার তৈরি করা এবং ভাইরাসটার যে মেডিসিন সেটাও তোমার জানা আছে। আর তুমি কি করলা, 3 মাস পরে ঘোষণা দিলা যে যে ভাইরাসটা ছড়ায় পড়ছে, এই ভাইরাসটা মেডিসিন আমরা তৈরি করতে পারছি। তখন কিন্তু তুমি এই যে মেডিসিন মার্কেটে তুমি কি হিরো, তখন তুমি মিলিয়ন বিলিয়ন তুমি এখান থেকে ইনকাম করতে পারবে। তেমনি এটা এরকম, যদি এরকম কোনো অসাধু ব্যক্তি থাকে যারা এরকম ধরো ভাইরাস ছড়াই দিয়ে আবার তারা কি করলো, তারাই নিজের আবার অ্যান্টিভাইরাস তৈরি করলো, তখন এরকম ওর একটা আবার রিপোর্ট পাবলিশ করলো যে এই ভাইরাসটার জন্য সবথেকে এই অ্যান্টিভাইরাসটা সবথেকে বেশি ইফেক্টিভ, তখন মানুষজন ওই অ্যান্টিভাইরাসটা ইউজ করবে। মানে এটা তো বললাম তুমি সুস্থভাবে ব্যবসা করবা না অসুস্থভাবে ব্যবসা করবে ওইটার উপরে। যদি অসুস্থভাবে ব্যবসা করতে চাও সেক্ষেত্রে এই পসিবিলিটি আছে যে আমি আগে ভাইরাস ছড়াই দিব, এরপর কয়েকদিন পরে আমি জানান দিব যে আমার কাছে এটার অ্যান্টিভাইরাস আছে, আপনারা ইউজ করেন বা ব্যবহার করেন। বুঝছো কিনা? জি টোটাল স্যার। ইথিক্স এর উপরে এটা আর কি। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা হচ্ছে এখানেই শেষ করব আজকের ক্লাস। হ্যাঁ, আর এরপরে যদি আমি তোমাদের ক্লাস নেই সেটা আমি জানাবো কবে